আজ 7ই মে 2026। স্বাধীন পশ্চিমবঙ্গ তো বটেই, স্বাধীন ভারতের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। দেখুন, ইতিহাস দুই ধরনের মানুষকে স্মরণীয় করে রাখে, একটা হচ্ছে ভালো কাজের জন্য আর একটা খারাপ কাজের জন্য। সাধু সন্ত গুণীজনদের স্মরণীয় করে রাখে ইতিহাস, আবার ইতিহাস লিখে রাখে বড় চোর, বড় ডাকাত, বড় খুনি, বড় খারাপ মানুষদের। এখানে সবরাজরাও যেমন থাকে, তেমনি থাকে বড় বড় সাধু মুনি ঋষিরা। শুধু প্রথম দল পায় মানুষের সম্মান, আর দ্বিতীয় দল ওই যারা দুষ্কৃতী তারা পায় মানুষের ঘৃণা। 7 মে দিনটিকে দেশের মানুষ, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ, কিভাবে স্মরণ করবে? দেখুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু মাঝে মাঝে সময় এমনভাবে থমকে দাঁড়ায় যেখানে ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে ওঠে ইতিহাসের পরিহাস। আগামীকাল কাল বাদে পরশু 9 তারিখে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো ক্যালেন্ডারের আর 5টা দিনের মতো, কিন্তু বাংলার মসনদে আসীন যিনি আছেন, তার এখনো অবধি যিনি আছেন, তার অন্দরমহলের জন্য এটি একটি মহাপ্রলয়ের দিন। আর আজ 7ই মে রাত 12টা বাজলেই ঘাড় ধাক্কা, বেরিয়ে যাও। শুধুই আইনি খাতায় কলমে নয়, প্রায় আক্ষরিক অর্থেই ঘটবে ঘটনাটি। কারণ আবাহন যেমন সম্মানজনক, বিসর্জনও তেমন শোভন সুন্দর হতে পারে যদি বিসর্জনে যাবেন যিনি, তার ওই বিদায় স্যালুট নেয়ার যোগ্যতা থাকে। এই যোগ্যতার মানদণ্ডে মমতা ব্যানার্জি ডাহা ফেল মেরে গেলেন। ফেল বললে কম বলা হয়, গদি আঁকড়ে রাখার যে লজ্জাজনক কাণ্ড কারখানা তিনি করছেন, সেটা দেখলে তাকে করুণারও অযোগ্য মনে হয়। বিধানসভার মেয়াদ শেষ। এটা গণতন্ত্র গায়ের জোরে নয়, ভোটের জোরে কুর্সি মেলে। 2011 বুদ্ধদেব ভট্টাচার্যকে ভোটের জোরে হটিয়ে যে কুর্সির দখল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ভোটের অভাবে সেই কুর্সি থেকে তার বিদায়ের দিন এসে গেছে। অথচ তিনি বলছেন ছাড়বো না কুর্সি, কারণ এই ভোট তিনি মানেন না। তিনি মনে করছেন, বিশ্বাস করছেন যে মাঠের খেলোয়াড় তিনি, আবার মাঠের রেফারিও তিনি। মামার বাড়ি গুনে গুনে বিস্তর গোল খেয়েছেন বিজেপির কাছে এই নির্বাচনে, কিন্তু বলছেন সেসব গোল অফসাইডে হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যান্য রাজ্যেও এই নির্বাচন প্রক্রিয়া চলেছে, তারা কিন্তু বারবার আদালতে ছোটেননি, কিন্তু মমতা ছুটেছেন আদালতে বারবার। আদালত যাকে বলে ঝামা ঘষে দিয়েছে তার নাকে মুখে, তবুও জ্ঞান হয়নি। যে পথে চলছেন সেটা দেখলে অতি বড় পাগলও নিশ্চিত হাসছে ও হাসবে। তবু তিনি অনড়। গতকাল কিংবা পরশু দুপাশে পার্ষদদের বসিয়ে যে প্রেস কনফারেন্স তিনি করেছেন, সেখানে পার্ষদদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সবার পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয়েছে। ফিটফাট, এত যে ফিটফাট বাবু অভিষেক, তিনি দাড়ি কামাননি। ফিরহাদ হাকিমের মুখ দেখলে মনে হয় যে তিনি চেয়ার থেকে সারাত করে গলে নিচে চলে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে বাঁচেন। মহাজ্ঞানী বুকনিবাস ডেরেক নিস্তব্ধ। শোভনদেব চট্টোপাধ্যায়, তারও মুখে যেন তার কেমন নির্বিকার একটা মুখ। এমনকি লিপস্টিক আন্টি হিসেবে যিনি বেশি পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখে বোঝা গেল জীবনে এই প্রথম ঠোঁটে গাঢ় রং তিনি লাগাননি। পার্টির প্রেস কনফারেন্স নয়, যেন শ্রাদ্ধ বাড়ির শ্রাদ্ধ বাসরে হাজির হয়েছেন সবাই, ওই শ্রাদ্ধ বাড়ির মতো শোকের পোশাক পরে এবং সমস্ত শরীরে শোকের আবরণ নিয়ে। একমাত্র বক্তা সেখানে মমতা ব্যানার্জি। স্টেরয়েডের ডোজ নিয়ে
যেমনভাবে বেঁচে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে, সেটাই করছেন তিনি। যে কুর্সিকে ঘিরে এত লড়াই, এত তর্জন গর্জন, সেই কুর্সির পায়া এখন নড়বড়ে নয়, বরং অদৃশ্য হতে চলেছে তার কাছে। সঙ্গে উপরি পাওনা ঘাড় ধাক্কা। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেলে, বিচার বুদ্ধি হারিয়ে ফেললে ফেয়ারওয়েল কখনো গ্রেসফুল হয় না, যেটা হয়েছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের। তিনি এখনো তাকে মানুষ, ভদ্রলোক বলে মনে করেন, কিন্তু মমতাকে এরপর অন্তত আর কেউ ভদ্রলোক ভদ্র বলবেন সেটা নিয়ে সন্দেহ আছে। যেটা হয়, সাদা বাংলায় ঘাড় ধাক্কা খাবেন, আর সেই লজ্জাজনক নিয়তি আজকেরই রাতে মমতার শিয়রে দাঁড়িয়ে আছে। রাজনীতিতে একটা সম্মানজনক প্রস্থানের পথ থাকে। ভোটের ফল দেখে যদি নিজে থেকে গিয়ে রাজভবনে পদত্যাগপত্র জমা দিতেন, যেটা সবাই করে, তবে 9 মে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি সগৌরবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারতেন। তার প্রোটোকল থাকতো, সম্মান থাকতো, কিন্তু জেদ আর লোভ, আর এই দুয়ে মিলে এখন পরিস্থিতি এমন যে কোনো লাল কার্পেট নয়, বরং আইনি মেয়াদের শেষ ঘন্টা বাজলে আক্ষরিক অর্থেই মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হবে তাকে। এটাকেই আমি বলছি সাদা বাংলায় ঘাড় ধাক্কা। শব্দটা শুনতে কটু, কিন্তু বাস্তবটা আরো বেশি কটু ও অম্ল। আপনি যখন নিজের জন্যে নিজেই ফেরার পথ বন্ধ করে দেন, তখন ইতিহাসও আপনার নাকের ডগায় দরজা সজোরে বন্ধ করে দেয়। ভাবুন তো, যে নবান্ন সচিবালয় ছিল তার হাতের মুঠোয়, যেখানে তার অঙ্গুলি হেলনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই নবান্নে ঢোকা এখন কার্যত তার জন্যে নিষিদ্ধ। 4 মে বিকেল থেকে সেই প্রবেশ পথে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। কেন? পাছে কোনো ফাইল তিনি চুরি করে নিয়ে যান, যাতে সেটা আটকাবার জন্যে। এই চুরি বা ছিনতাই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো অভিজ্ঞ, সেটা তো আইপ্যাকের ঘটনাতেই প্রকাশ। সেই কেসেও রেকর্ড করেছেন মমতা ব্যানার্জি। ভারত হয়তো বা বিশ্বের প্রথম ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিরল সম্মান, অথবা ইতিহাসের কালো দিন, কালো চরিত্র, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তির ফাইল যাতে পরের সরকার এসে নাড়াচাড়া না করতে পারে, তার জন্য তিনি আইপ্যাক অফিসে গিয়ে যা করেছেন সেটা নবান্নেও করতে পারেন, এই সন্দেহ খুবই স্বাভাবিক, তাই না? লজ্জায় মাথা নত হয়ে আসে ভাবতে যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আইনি মতে এখনো তার পদে আসীন, তাকে নিজের দপ্তরে ঢুকতে দেয়া হচ্ছে না ফাইল চুরি করে নিয়ে যাবেন এই আশঙ্কায়। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাংলার ইতিহাসে কিংবা ভারতের ইতিহাসে এমন দৃশ্য কি আমরা আগে কখনো দেখেছি? খাতায় কলমে তিনি রাজা বা রানী, যেটাই বলুন, অথচ নিজের প্রাসাদে ঢুকতে গেলে তাকে প্রহরীর বাধার মুখে পড়তে হবে। এই দৃশ্যটি যতটা মজাদার, ঠিক ততটাই বিষাদের। যিনি যেন এক ট্র্যাজেডি কমেডি নাটকের শেষ দৃশ্য আমরা দেখছি। এই রাজ্যের নাগরিক হিসেবে লজ্জিত হই ভাবলে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতিমূর্তি ভেবে এককালে কত গলা ফাটিয়েছি। বলা হয় সম্মানের সঙ্গে বিদায় নেওয়াটাও একটা আর্ট, কিন্তু যখন ক্ষমতা কুক্ষিগত করার মোহ ব্যক্তিগত ইগোতে পরিণত হয়, তখন সম্মান বালির বাঁধের মতো ধসে পড়ে। আজকের এই অপমান, যেখানে প্রশাসনিক প্রধানকে চোরের মতো সন্দেহ করা হচ্ছে, তা কি কেবল তার একার অপমান,
নাকি পুরো রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন? সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন এত অপমানের পর সেই একটি হিন্দি প্রবাদের মতো, যে থুককে মরনা চাই ডুবনা চাইয়ে, মানে থুতু ফেলে ডুবে মরা উচিত। শব্দগুলো রূঢ়, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান দিয়েছিল, সেই চেয়ারেরই আজ আপনার ওপরে বিশ্বাস নেই। অথচ আপনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি পুরো রাজ্যের জন্য অপরিমেয় লজ্জা বয়ে আনলেন। ভোটে হেরেছেন বিশ্রীভাবে, তার জন্য আমাদের একটু করুণা হয়তো হতে পারত। যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আমাদের অনেকেরই করুণা হয় এখন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তার জন্য তিনি করুণার পাত্রী নন। তার জন্য কোনো করুণা হবে না, এখন তো নেই, ভবিষ্যতেও হবে না। এখন শুধু ঘৃণাই প্রাপ্য আপনার। আজ 7ই মে রাত 12টা বাজতে এক এক করে একটু ঘড়ির কাঁটা এগিয়ে যাবে। সেকেন্ডের কাঁটাটা যখন 12র ঘর ছোবে, তখন বাংলার রাজনীতির একটা লজ্জার অধ্যায় শেষ হবে। নবান্নের অলিন্দে হয়তো প্রতিধ্বনি হবে সেই সব পুরনো নির্দেশের, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকবে কেবল শূন্যতা। উপলব্ধিটা এই যে কুর্সি তো চিরস্থায়ী নয়, কিন্তু যাওয়ার ধরনটা চিরকাল মানুষের মনে থাকে। কেউ বিদায় নেন চোখের জলে, আর কেউ বিদায় নেন ঘৃণা নিয়ে, ঘাড় ধাক্কার অপমান নিয়ে। আগামীকাল 8ই মে যখন সূর্য উঠবে, বাংলা দেখবে এক নতুন সকাল। আর নবান্নের সেই ঘরটা, সেখানে হয়তো তখন নতুন কোনো গল্পের পাণ্ডুলিপি লেখা হবে। বিদায় কুর্সি, বিদায় দম্ভ, বিদায় লোভ। আজ না হোক কাল একদিন হিসাব করতে বসবেন নিশ্চয়ই মমতা দেবী আপনি। সেদিন বুঝবেন বেঁচে থেকেও আত্মহত্যা অন্যভাবেও হয়। আর 26শে মে মাসে আত্মহত্যা করলেন আপনি, নিজে লজ্জা করলেন, লজ্জিত করলেন রাজ্যবাসীকে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগে কিছুদিন নয়, প্রায় বছর খানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বর্ডারের আশেপাশে নিয়ে আসার কথা হচ্ছে। সে ভিডিওটা করেছিলাম অন্তত 1 বছর আগে। ঠিক করা হয়েছিল, মোদী ঠিক করেছিলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপত্তম একটা স্থান, এবং সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী আছেন এবং তিনি বাংলায় কথা বলতে অভ্যস্ত। তিনি 2-4টে কথাবার্তা বলার লোক পাবেন। কিন্তু তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি এই দায়িত্ব নেব না এবং শেখ হাসিনাকে আমার রাজ্যে আমি ঠাঁই দেব না। এখন রাজ্য সরকার যদি ঠাঁই দিতে অস্বীকার করে, তাহলে তো আর জোর করে রাখা যায় না। কেন্দ্রীয় কোনো সংস্থার ওখানে বন্দী হয়ে থাকবেন। তো প্রকারান্তরে 1টা বছর কেটে যাওয়ার পর আমি ওই ভিডিও নিয়ে আর কোনো কথাবার্তা বলিনি। আজকে যে আমি পোস্টটা করেছি, সেখানে আমাকে অনেকেই ওই কথাটা মনে করে দিয়েছেন। মনে করে দেওয়ার কথা কিছু নয়, আমার মনে আছে। আমি কি কি বলেছি সব আমার মনে আছে, এবং এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। নইলে উনি ফোন করেছেন শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন, তাকে কলকাতায় তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তো ভিডিও এমনি তো পোস্টেই আমি বলে দিতে পারতাম, তাহলে ভিডিও করবো কেন? এই যে আমাদের এই যে দুষ্ট প্রাণী যিনি ছিলেন, তিনি বিদেয় হওয়ার পর আপনার দেশে এই জামাত, বিএনপি, এনসিপির মুখ শুকিয়ে গেছে কেন? কারণ বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অস্ত্র চালান বন্ধ,
চোরাচালান বন্ধ, নেশার বস্তু বন্ধ, আর মালকড়িও বন্ধ। এখান থেকে যে মালকড়ি যেত সেটাও বন্ধ। যার জন্য উনি হুঙ্কার দিয়েছিলেন, আমি যদি এক এক ইশারায়, আমি ক্ষমতায় আছি বলে, নইলে এক ইশারায় মানে একটা গোষ্ঠী পুরো কেটে কুচি কুচি করে দিতে পারে। কতটা হিন্দু বিরোধী একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে বসেছিলেন সেটা ভেবে দেখুন। তার এই সমস্ত উদ্ধত কথাবার্তা মানুষ সব মনে রেখে দিয়েছিল। তাই মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এখন ঝেঁটিয়ে বিদায় করা হয়ে গিয়েছে। তার বাড়ির সামনে এখন দুটো পুলিশ দাঁড়িয়ে, যেখানে ওই রাস্তাটা ব্লক হয়ে থাকতো সেখানে দুটো পুলিশ দাঁড়িয়ে। ক্ষমতা গেলে এরকম ভাবে আকাশ থেকে না নিচে ধপাস করে পড়তে হয়। পাবলিক তোমায় ক্ষমতা দিয়েছিল বলে তুমি যা খুশি তাই করেছো, স্টিম রোলার চালিয়ে দিয়েছো, একবারে রাজ্যটাকে মৎস্যন্যায় করে ফেলেছিলে, আজকে তার ফল ভোগো। তো যাই হোক, কালকে শুভেন্দুকে সন্ধ্যেবেলাতে উনি ফোন করেছিলেন হঠাৎ। কোথা থেকে নাম্বার টাম্বার যদি নাম্বার জোগাড় করো কোনো ব্যাপার না, যা চাইলেই উনি পেয়ে যাবেন নাম্বার। শুভেন্দু সাধারণত ফোন ধরেন না, অমিত ধরেছিল। তখন উনি বলেছেন যে আমি শেখ হাসিনা বলছি। তখন শুভেন্দু তড়িঘড়ি বলেন, হ্যাঁ ম্যাডাম প্রাইম মিনিস্টার বলুন, আপনি কেমন আছেন, আপনার সঙ্গে কথা উনি শুভেচ্ছা জানান। তা যথারীতি এই সমস্ত কথাবার্তা হয়েছে। হওয়ার পর তখন শুভেন্দু বলেছে যে আমি আপনাকে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি, আপনি পশ্চিমবঙ্গে অতিথি হয়ে অন্তত কিছুদিন কাটিয়ে যান দেশে ফেরার আগে। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক তত্ত্ব। দেশে ফেরার আগে আমার রাজ্যে এসে আপনি কটা দিন অতিথি হয়ে কাটিয়ে যান। ফলে মোদিজি নিশ্চয়ই এমন কিছু বলেছেন। দেখুন, নরেন্দ্র মোদীর কথা ছাড়া উনি একথা কখনো বলতে পারেন না যে উনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। নরেন্দ্র মোদী নিজেই কথা বলতে পারেন না, নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলেই দিয়েছেন। আর নরেন্দ্র মোদী এই কথাটাও বলেই দিয়েছেন, যেটা আগে ট্রাই করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোথাও নিয়ে যাওয়ার, সেইটা আবার শুভেন্দুকে দিয়ে বলেই দিলেন। এর আগে আমি আপনাকে বলেছিলাম যে তার বাসস্থান পরিবর্তন করা হবে, সে ভিডিওটাও করা আছে। দেখুন, 2-2 4 কিন্তু সব মিলে যাচ্ছে। 2-2 4 যখন মিলেছে, 4-4-8ও মিলবে, কিন্তু সময়ের অপেক্ষা। ওই জন্য বলি, যারা কুকথা বলেন তারা চোখ বন্ধ করে থাকেন। চোখে ঠুলি দিয়ে চোখে যদি কেউ এখন ফেটটি পড়ে থাকে, আপনি কি করবেন? কিছু করার নেই। আর আমাদের দেশে কিছু মমতাপন্থী আছে যারা লুকিয়ে আমায় গালাগাল করে। আপনারা সেটা করেন না, সেটা আমি জানি। যত টিএমসি করে যত দেখা যায় না, আমার কমেন্টে দেখবেন সব হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের লুকোনো টিএমসি। এই টিএমসিদের চিমটি কেটে বার করতে কি করে হয় সেটাও আমরা জানি। তো এখন বাকি কি কি কথা হয়েছে দেখুন, আমি তো আর জানতে পারবো না কতক্ষণের কথা হয়েছে, তাও আমি জানি না। এই কথাটুকু অমিত মারফত আমার কাছে এসছে, তার যে সেক্রেটারি তার কাছে আমার কাছে এসছে। আমার সঙ্গে গতকালকে যখন শুভেন্দুর কথা হয়, পরশু দিনকে রাত্রিবেলাতে, তখনও এই বিষয়ে কোনো কথাই হয়নি। এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার পরিচয় 2010 সাল থেকে। তখন নন্দীগ্রাম একেবারে চূড়ান্ত আন্দোলন চলছে। আমি তখন স্টেশনের চিফ রিপোর্টার। সেই সময় আমার বাই লাইনে প্রচুর খবর বেরোতো। এবং আমাদের করেসপন্ডেন্ট ছিল সুকুমার মিত্র, তাকে পাঠিয়েছিলাম নন্দীগ্রাম। সেখানে কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না। সুকুমার এ গাছ ও গাছের তলা দিয়ে ঘুরতো, আর শুভেন্দুর হেল্প নিত, নিয়ে খবরটা আমাকে কোনো রকমে পাঠাতো, আর আমি সুকুমার মিত্রের বাই লাইন দিয়ে খবর বার করতাম এবং কোনো রকম ওটা
তরুণ ঘোষের নাম দিয়ে বার করতাম। তো আমার নামে শুভেন্দু আমায় চিনত। পরবর্তীকালে আমাদের মুখোমুখি দেখা হয় এবং তারপর সেখান থেকে আমাদের মানে দেখাটা একটা বন্ধুত্বের জায়গায় গিয়ে পৌঁছয়। তখন উনি এত উপরে ওঠেননি, আমিও এত উপরে উঠিনি। তো যাই হোক, তারপরে তো অনেক জল গড়িয়েছে, জীবন অনেক পাল্টেছে, শুভেন্দুর জীবন পাল্টেছে, আমার জীবনও পাল্টেছে। শুভেন্দু তার সাফল্য পেয়ে গেছে, আমি এখনো আপনাদের সঙ্গে ইউটিউবে ঝগড়া করে যাচ্ছি, আপনাদের গালাগাল শুনে যাচ্ছি এবং আপনাদের উপহাস শুনে যাচ্ছি। যার যা কপাল, বুঝলেন, যার যা কপাল তো কেউ করতে পারবে না। তো আমি যে শেষ ভিডিওটা করেছিলাম তাকে স্থানান্তরিত করার কথা হচ্ছে। স্থানান্তরিত করার কথাটা তখনই ভাবা হয় যখন দেখা যায়, আঁচ পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। তাই এখানেই কোনো একটি জায়গায় তাকে সুরক্ষিতভাবে রাখা হবে। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি আমাদের পশ্চিমবঙ্গের অতিথি হয়ে থাকবেন এবং পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনাকে যতটা ভালোবাসেন, উনি যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন তাহলে এই যে বৈরিতার যে একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে গড়ে উঠেছে, এই বৈরিতার সম্পর্ক কিন্তু অনেকটাই নেমে আসবে বলে আমার ধারণা। কারণ বাংলাদেশের মানুষ যেমন আওয়ামী লীগের সমর্থক, বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, এবং শেখ হাসিনা তাদের কাছে অত্যন্ত আপন। সুতরাং শেখ হাসিনার জন্য এখানে রেড কার্পেট পাতা রয়েছে। তিনি এলেই স্বাগত জানিয়ে তাকে আমরা কিছুদিন এখানে রাখবো, রেখে তাকে আমরা সম্মান দেব, সম্মান দিয়ে তারপর এখান থেকে বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে রওনা করিয়ে দেব। এবার এটা নিয়েও অনেক হাসাহাসি হবে, অনেক লেখালেখি হবে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে এই যে যারা এই সমস্ত বিদ্রুপ করেন, আপনারা যারা ভালো লেখেন, যারা আওয়ামী লীগ, তারা উত্তর দেন না কেন? এদেরকে উত্তর দেওয়ার জন্য তো আপনারাই যথেষ্ট, আপনারা উত্তর দেন না কেন এদেরকে পাল্টা? তাহলেই এরা জব্দ হয়ে যায়। কারণ আমি আর উত্তর দিতে চাই না, মানে এরা হচ্ছে এত মূর্খ, গণ্ড মূর্খ, একটা গুজবের পেছনে দৌড়ে দেশটা ধ্বংস করে ফেললো, আর যে দেশটা গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাকে গুজববাজ বলে দেখে দিচ্ছে। এদের মূর্খ, গণ্ড মূর্খ ছাড়া কি বলবেন? গণ্ড মূর্খ বলা ছাড়া আর কিছু উপায় নেই আমার। তা আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। উনি হয়তো খুব শিগগির পশ্চিমবঙ্গে অতিথি হিসেবে আসবেন এবং বাকি কটা দিন উনি পশ্চিমবঙ্গে কাটিয়ে তারপর উনি হয়তো রওনা হবেন। ততদিনে ওই দিকের পরিস্থিতি অনেক পাল্টে যাবে। শুধু সরকারটা গঠন হতে দিন। আপনারা অনেকেই বলেন যে এইটা তো অনেকবার শুনেছি, তখন অবস্থা একরকম ছিল, এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনাকে সামাজিক এবং কূটনৈতিক পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে, না লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীতে পর্দার পেছনে অনেক খেলা হয় যেগুলো আপনি জানেন না, আমিও জানি না, আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে যা আসে সেগুলো আমরা বলি, কিন্তু অনেক আড়ালে খেলা হয়। সেই খেলা না আপনি ধরতে পারবেন না আমি ধরতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমায় ধরিয়ে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন খবর থেকে বিচার বিশ্লেষণ করে একটা জায়গায় আমি এসে পৌঁছাতে পারি এবং সেটা থেকে আপনাদেরকে বলি। এই হচ্ছে গিয়ে সাম্প্রতিক অবস্থা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পারলে আমায় আরো 4টে গালি দিয়ে দেবেন। সবাই ধন্যবাদ, নমস্কার।